নমস্কার বন্ধুরা, আজকের গল্প আমি এক শাশুড়ি বৌমার দাসী নই। সকালের নরম রোদ জানলার ফাঁক গলে ঘরের ভেতরে এসে পড়ছে। আশা দেবী কাঁপা হাতে মোবাইলটা তুলে নিলেন। অনেক দিন হয়ে গেছে নাতি নাতনিদের মিষ্টি কণ্ঠস্বর শোনার জন্য তার মনটা ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে। অনেক আশা নিয়ে তিনি বৌমার নাম্বারে ফোন করলেন। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে ভেসে এলো বিরক্ত গলা। মা, তোমার কি কোনো কাজ নেই? সকাল সকাল ফোন করছো। জানো তো এই সময় বাচ্চাদের স্কুলে পাঠানোর তাড়া থাকে, ওদের তৈরি করা খাবার বানানো, তারপর নিজেকেও অফিসে বেরোতে হয়, তার উপর তোমার ফোন। প্লিজ, রোজ রোজ সকালবেলা ফোন করে আমাদের বিরক্ত করবে না। যখন সময় হবে আমরা নিজেরাই ফোন করব। এই বয়সে এত কষ্ট করে ফোন করার দরকার নেই। বৌমার প্রতিটি কথা যেন আশা দেবীর বুকের ভেতরে তীরের মতো বিঁধতে লাগলো। তিনি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, মা, আমি শুধু বাচ্চাদের গলার আওয়াজটা একটাবার শুনতে চেয়েছিলাম। কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না, শুধু ফোন কেটে যাওয়ার শব্দ। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল কল এন্ডেড। আশা দেবীর চোখ দুটো জলে ভরে উঠল। কাঁপতে থাকা হাত থেকে মোবাইলটা ধীরে ধীরে তার কোলে পড়ে গেল। চেয়ারে বসে থাকা মানুষটা যেন মুহূর্তে নিঃসঙ্গ হয়ে গেল। ঠোঁট নড়ল শুধু একবার। এক সময় আমাদের কাছে সময় ছিল না, আর আজ শুধু সময় আছে, মানুষগুলো নেই। হঠাৎ তার মনে পড়ল, আজ তো মেজো ছেলের প্রমোশনের খবর পাওয়ার কথা। আনন্দের সঙ্গে ছেলেকে শুভেচ্ছা জানাতে আবার মোবাইলটা হাতে তুলে নিলেন। মনে মনে ভাবলেন, হয়তো আজ ছেলেটা একটু ফাঁকা থাকবে। তিনি নম্বর ডায়াল করলেন। কিছুক্ষণ পর ফোন ধরল ছেড়ে, কিন্তু সেই পরিচিত রাগী গলাতেই বলল, মা, তুমি আবার ফোন করছো? কতবার বলেছি অফিসের সময় আমাকে ফোন করবে না, আমি কাজে খুব ব্যস্ত থাকি। তোমার ফোনের জন্য কতবার বসের কাছে বকুনি খেয়েছি জানো? তুমি কি চাও, আমার চাকরিটাই চলে যাক? প্লিজ মা, আমার কথাটা একটু বোঝো। আমি এখন মিটিংয়ে আছি, পরে কথা বলবো, আর ততক্ষণ পর্যন্ত ফোন করবে না। আশা দেবী তাড়াতাড়ি বললেন, বাবা, মাত্র 2 মিনিট। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে গেল। সেই ছোট্ট ঘটনাটাই যেন তার বুকের ভেতরে গভীর একটা শূন্যতা তৈরি করে দিল। চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। তিনি ভাবলেন, কবে যে আমার নিজের সন্তানগুলো এত দূরের মানুষ হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটা টেবিলের উপরে রেখে দিলেন। চোখের সামনে ভেসে উঠতে লাগলো অনেক বছরের পুরনো দিনগুলো। সেই সময় যখন এই বাড়িটা সারাদিনে বাচ্চাদের হাসি খুশিতে মুখর থাকত। রান্নাঘরে কাজ করতে করতে তিনি শুনতেন স্বামী দীপকবাবুর ডাক, আশা, আজ বাচ্চাদের জন্য একটু ভালো কিছু রান্না করো, আজ ওদের রেজাল্ট বেরিয়েছে। তিনি মুচকি হেসে বলতেন, মাসের শেষ, টাকা পয়সাও প্রায় শেষ হয়ে এসেছে। দীপকবাবু হেসে উত্তর দিতেন, আমাদের কষ্ট থাকুক, তাতে কি, বাচ্চাদের মুখের হাসিটাই তো সবচেয়ে বড় সম্পদ। তারপর দুজন মিলে কত হিসেব করে সংসার চালাতেন। কখনো স্কুলের নতুন ইউনিফর্ম, কখনো একটা সাইকেল, কখনো জন্মদিনের ছোট্ট কেক। নিজেদের সব ইচ্ছা, সব শখ চাপা দিয়ে শুধু সন্তানদের স্বপ্নগুলো পূরণ করতেন। আর সন্তানদের মুখে একটুখানি হাসি ফুটলেই মনে হতো, এই তো পৃথিবীর সব সুখ পেয়ে গেছি আমরা। আশা দেবীর চোখ আবার ভিজে উঠল। মনে মনে বললেন, আমরা নিজেদের সব স্বপ্ন বিসর্জন দিয়েছিলাম শুধু ওদের জন্য, আর আজ ওরা বড় হয়েছে ঠিকই, কিন্তু আমাদের আর ওদের জীবনে কোনো জায়গা নেই। ঠিক তখনই হাতে খবরের কাগজ নিয়ে দীপকবাবু এসে পাশে বসলেন। হেসে বললেন, কি গো, আবার পুরোনো দিনের কথা ভাবছো? আশা দেবী ম্লান হেসে মাথা নাড়লেন। হ্যাঁ, সেই দিনগুলোই যেন সত্যি ছিল। তখন টাকাটা কম ছিল, কিন্তু ভালোবাসা অনেক বেশি ছিল। দীপকবাবু শান্ত গলায় বললেন, পুরনো দিনের জন্য এত কষ্ট পেও না, আমি তো এখনো আছি, তোমার পাশেই আছি। কিন্তু আশা দেবীর বুকের কষ্ট থামল না। তিনি ধীরে ধীরে বললেন, সবাই বলে সংসারে বেশি ছেলে মেয়ে থাকলে পরিবার নাকি পূর্ণ হয়, তাহলে আমাদের জীবনটা এমন কেন হলো গো? যতদিন ওদের দায়িত্ব নিয়েছি ততদিন আমাদের বাড়ি ভরা ছিল, সবাই আসতো, যেত, খোঁজ নিত। আর আজ যখন আমাদের শুধু একটু সময়, একটু কথা বলার মানুষ দরকার,
তখন কারোর হাতে একটুও সময় নেই, কেউ আমাদের কাছে আসতে চায় না। তাহলে সেই ভরা সংসার কোথায় গেল? সিনেমায় যেমন দেখায়, বুড়ো বাবা মাকে একা ফেলে সবাই নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, তবে কি সেটাই সত্যি? দীপকবাবু হালকা গলায় গুনগুন করে উঠলেন, তোমার সঙ্গটা যে কত আপন, তোমাকে নিয়ে জীবনটা কত সুন্দর। আশা দেবী একটু বিরক্ত হয়ে বললেন, আমি কথা বলছি আর তুমি গান গাইছো? দীপকবাবু হেসে বললেন, গানেই তো উত্তর দিলাম। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। মানুষও একদিন নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে যায়, কিন্তু একটা সম্পর্ক সারা জীবন একই রকম থেকে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক। এখানে কোনো স্বার্থ নেই, কোনো হিসেব নেই, আছে শুধু একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর পাশে থাকার অঙ্গীকার। তিনি একটু থেমে আবার বললেন, আমাদের 4 জন সন্তান। মেয়েটা তবুও মাঝে মধ্যে ফোন করে, খোঁজ খবর নেয়, কিন্তু ছেলেরা যতদিন আমাদের তাদের দরকার ছিল ততদিন এই বাড়িতেই ছিল। এখন ওদের নিজেদের সংসার, নিজেদের পৃথিবী। এই বাসা গড়ে তোলা বুড়ো বাবা মার আর ওদের প্রয়োজন নেই, তাই ওরা খোঁজও নেয় না। এসব ভেবে নিজের মনটাকে আর কষ্ট দিও না। আমি আছি তোমার জন্য, আর তুমি আছো আমার জন্য। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। দীপকবাবু মৃদু হেসে বললেন, এতেই কি সব শেষ? আচ্ছা, আজ আমি তোমার জন্য 1 কাপ চা বানিয়ে আনি। দেখো, এমন চা বানাবো যে সারা জীবন মনে থাকবে। কথাটা বলে তিনি আশা দেবীর মন অন্যদিকে ফেরানোর চেষ্টা করলেন এবং রান্নাঘরের দিকে হাঁটতে লাগলেন। আশা দেবী হেসে বললেন, বাহ, খুব তো চা বানাতে এসেছো। আমার শরীর এখনো এতটা ভেঙে পড়েনি যে তোমার হাতে চা খেতে হবে। যেদিন আমি থাকবো না সেদিন যত খুশি নিজের হাতে চা বানিয়ে খেও। এখন তুমি তোমার খবরের কাগজটা পড়ো, আমি চা নিয়ে আসছি। এই বলে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। দীপকবাবু শুধু মুচকি হেসে স্ত্রীর চলে যাওয়া দেখলেন। আশা দেবী ও দীপকবাবুর 4 সন্তান, 2 জন ছেলে আর 2 জন মেয়ে। সময়ের সঙ্গে সঙ্গে সন্তানরা বড় হয়ে উঠল। দীপকবাবু নিজের সারা জীবনের উপার্জন সন্তানদের পড়াশোনা আর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিঃস্বার্থভাবে ব্যয় করছেন। 2 জন মেয়ের বিয়ে দিয়ে নিজের দায়িত্ব সম্পূর্ণ করেছেন। বড় ছেলে চাকরি পেল অস্ট্রেলিয়ায়। কলেজে পড়ার সময় যার সঙ্গে তার প্রেম ছিল, সেই মেয়েকেই বিয়ে করে সেখানে নিজের সংসার গড়ে নিল। ছোট ছেলে চাকরির সূত্রে বেঙ্গালুরুতে গিয়ে স্ত্রীকে নিয়ে সেখানেই স্থায়ী হয়ে গেল। 2 জন মেয়ের শ্বশুরবাড়িও অন্য শহরে হওয়ায় তারও খুব কমই বাবা মায়ের কাছে আসতে পারত তারা। শেষ পর্যন্ত বাড়িতে রইলেন শুধু আশা দেবী আর দীপকবাবু। নিজেদের কর্তব্য তারা নিখুঁতভাবে পালন করছিলেন। এখন শুধু অপেক্ষা ছিল কবে তাদের সন্তানরাও বাবা মার প্রতি নিজেদের দায়িত্ব বুঝবে। বড় বৌমা রেখা শ্বশুরবাড়িতে কখনো নিজের ঘর বলে মেনে নিতে পারেনি। তার কাছে এই সংসারটা ছিল শুধুমাত্র একগুচ্ছ দায়িত্ব আর বাধ্যবাধকতা। ফলে বড় ছেলেও ধীরে ধীরে পরিবার থেকে দূরে সরে গেল। 2-3 বছরে একবার বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসতো। কয়েকটা দিন কাটিয়ে কিছু উপহার দিয়ে নিজের কর্তব্য শেষ হয়েছে বলে মনে করত। সেই কদিন নাতি নাতনিদের সঙ্গে সময় কাটিয়ে আশা দেবীর মন ভরে যেত। কিন্তু তারা চলে যেতেই বাড়িটা আবার আগের মতো শুনশান নিঃশব্দ হয়ে পড়ত। বড় বৌমার আচরণ দেখে আশা দেবীর প্রেমের বিয়ের উপর থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল। তাই ছোট ছেলের বিয়ে তিনি নিজের পছন্দের মেয়ের সঙ্গেই দিয়েছিলেন। মনে মনে ভেবেছিলেন, হয়তো এই বিয়েটা সংসারটাকে বাঁচিয়ে রাখবে। হয়তো ছোট ছেলে অন্তত বাবা মাকে ছেড়ে দূরে যাবে না। কিন্তু ভাগ্যের লিখন কেই বা বদলাতে পারে। ছোট বৌমা ববিতা বাড়িতে আসার 3 মাসও পূর্ণ হয়নি। একদিন সকালে সে রাগে ফুঁসতে ফুঁসতে আশা দেবীকে বলল, মা, আজ আমার ভীষণ মাথা ধরেছে। আজ বাড়ির সব কাজ তুমি করো। যদি না পারো তাহলে বাবাকে বলো, বাবা করুক। আর যদি এতই টাকা থাকে তাহলে একজন কাজের লোক রেখে দাও। সে থামল না। আমি আমার বাবার বাড়িতে কখনো এত কাজ করিনি, যতই এই 3 মাসে এখানে করেছি। আর আমার দ্বারা এই সেবা যত্ন আর হবে না। ভবিষ্যতেও আশা করো না যে আমি সংসারের সব কাজ সামলাবো। যতটুকু করার ছিল করেছি, এবার আর পারবো না। রাগে নিজের হাত দুটো গুটিয়ে রেখে বলল, যতই করি তোমাদের চাহিদা ততই বাড়ে। বলো তো, আমার হাত পা নাকি পাথরের তৈরি? দেখো তো কি হয়েছে অবস্থা আমার। সারাদিন কাজ করার পর রাতে ব্যথায় ঘুমোতে পারি না।
বাবার বাড়িতে থাকতাম, নিয়ম করে ম্যানিকিওর প্যাডিকিওর করতাম, আর এখানে এসে তোমাদের সেবা করতে করতে হাত পা নষ্ট হয়ে গেছে আমার। আর না, আমার দ্বারা আর হবে না। বৌমার মুখে এমন কথা শুনে আশা দেবী যেন স্তব্ধ হয়ে গেলেন। ধীরে ধীরে বললেন, মা, আমি তো রান্নাঘরের কাজ থেকে শুরু করে সংসারের প্রায় সব কাজই তোমাকে সাহায্য করি, তবু তুমি এত রেগে আছো কেন? ববিতা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সাহায্য করো? কিসের সাহায্য? দুটো রুটি বানিয়ে দিলে চারটি আবার নিজেরাই খাও। সব কাজ তো আমি একাই করি। কেন আমি করব? আমি কি তোমাদের একমাত্র বৌমা? আরেকজন বড় বৌমাও তো আছে, সে তো কোনোদিন তোমাদের দেখতে পর্যন্ত আসে না, আরামে নিজের জীবন কাটাচ্ছে, আর আমাকে এই চিড়িয়াখানার মধ্যে বাড়িতে পড়ে থাকতে হচ্ছে। সে আরো তিক্ত স্বরে বলল, তার উপর তোমাদের আবদারের তো শেষ নেই। কখনো এটা চাই, কখনো ওটা চাই। পরিষ্কার করে বলছি, এত কিছু আর আমার দ্বারা হবে না। কেন বুঝতে চাইছো না? আশা দেবী কাঁপা গলায় বললেন, মা, এমন কথা বলে না। এই বয়সে যদি তোমাদের উপর ভরসা না করি, তাহলে কার উপর করব বলো মা? বুড়ো মা বাবা তো ছেলে মেয়ে আর বৌমাদের কাছ থেকে একটু ভালোবাসা আর ভরসা আশা করে। আমরাও তো সারা জীবন শুধু সন্তানদের জন্যই কাটিয়ে দিয়েছি। এই কথাটা শুনেই ববিতা আরো ক্ষেপে উঠল। সে রাগে চিৎকার করে বলল, তার মানেটা কি? তোমরা যা করেছো সেটা কি আমার জন্য করেছো? নিজের সন্তানদের জন্য করেছো। এখন তারাই সব নিজের নিজের জীবন নিয়ে সুখে আছে, তাহলে আমি কেন আমার জীবনটা তোমাদের পেছনে নষ্ট করব? সে থামলো না। এতদিন ভালোভাবে সব করেছি, আজ ভদ্রভাবে বুঝিয়ে বলছি, তাও তোমাদের মাথায় ঢুকছে না। মাথায় বুদ্ধি আছে নাকি শুধু খড় ভর্তি? একবার বলেছি না, এখন থেকে আমি কিছুই করব না। এবার আমার সামনে থেকে সরে যাও। শেষে বিষাক্ত কণ্ঠে বলল, সকালে ঘুম থেকে উঠে তোমাদের মুখ দেখলেই পুরো দিনটাই আমার খারাপ হয়ে যায়। এই কথাটা বলেই সে আশা দেবীকে এক ধাক্কা দিয়ে সরিয়ে নিজের ঘরে চলে গেল। সেদিনের পর থেকে প্রায় প্রতিদিনই বাড়িতে অশান্তি লেগেই থাকতো। এই অশান্তির জেরেই ছোট ছেলেও সিদ্ধান্ত নিতে শুরু করলো স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরুতেই আলাদা সংসার করবে। আশা দেবী কাঁদতে কাঁদতে ছেলে বৌমার পায়ে পড়ে হাত জোর করে বললেন, বাবা, তোরা অন্তত চলে যাস না। আমরা দুজনে একেবারে একা হয়ে যাব। আমাদের কথাটা একটু ভাব। এই বয়সে সময়ই কাটে না। তোরা যদি চলে যাস, তাহলে কার মুখের দিকে তাকিয়ে বাঁচবো? সংসারের কাজ আমরা কোনোভাবে সামলে নেব, কিন্তু তোরা আমাদের একা ফেলে যাস না। কিন্তু ববিতা বিরক্ত হয়ে তার হাত সরিয়ে দিয়ে বলল, এসব নাটক করার কোনো দরকার নেই। আমি একবার সিদ্ধান্ত নিয়েছি, মানে নিয়েছি। আমরা এখানে থাকবো না। এতদিন তোমাদের অনেক সেবা করেছি, এবার বড়দা আর বড় বৌদিকে ডাকো। আমাদেরও নিজেদের মতো করে বাঁচতে দাও। তারপর সে স্বামীর দিকে তাকিয়ে বলল, শুনছো, এখন চলবে নাকি আমি একাই বাবার বাড়ি চলে যাব? তারপর সারা জীবন তোমার বাবা মার সঙ্গে একা পড়ে থেকো। আমি কিন্তু এদের সঙ্গে আর একদিনও থাকবো না। ববিতার কথা শুনে ছোট ছেলে তাড়াহুড়ো করে বলল, আচ্ছা, চলছি তো। আমরাও তো এখানে থাকতে আর ভালো লাগছে না। রোজ রোজ এই ঝগড়া অশান্তিতে আমি ক্লান্ত হয়ে গেছি। এই বলে সে মায়ের কান্না অনুরোধ সব উপেক্ষা করে নিজেদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল। একে একে সবাই নিজেদের স্বার্থ পূরণ করে বাবা মাকে একলা ফেলে চলে গেল। বাড়িতে রইলেন শুধু আশা দেবী আর দীপকবাবু। সেদিন আশা দেবী ভেঙে পড়ে অনেক কেঁদেছিলেন। দীপকবাবু অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে শান্ত করেছিলেন। কয়েকদিন পর দীপাবলি। উৎসবের দরজায় কড়া নাড়ছিল। বাড়িতে হালকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল। দীপকবাবু পুরনো প্রদীপগুলো বের করছিলেন, আর আশা দেবী ঠাকুর ঘরের সামনে ফুলের মালা সাজাচ্ছিলেন। তার চোখে সেদিন এক অন্যরকম উজ্জ্বলতা ছিল। মনে মনে ঠিক করেছিলেন, এবার দীপাবলিতে পুরো পরিবার একসঙ্গে হবে। তিনি বিশ্বাস করেছিলেন, রোজ না আসুক, অন্তত উৎসবের দিনে তো সবাই আসতেই পারে। প্রথমে বড় ছেলেকে ফোন করলেন। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো নিরাসক্ত গলা, মা, ক্ষমা করো, এবার তোমাদের সঙ্গে দীপাবলি পালন করা সম্ভব হবে না। অফিসে খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট চলছে। তাছাড়া অস্ট্রেলিয়ায় সেদিন খোলা থাকে অফিস। তোমরা নিজেদের খেয়াল রেখো, ছোট ভাইয়ের সঙ্গে উৎসব করে নিও। আশা দেবী আস্তে করে বললেন, বাবা, শুধু ভেবেছিলাম সবাই একসঙ্গে বসবো, বাড়িটা আবার একটু আলোয় ভরে উঠবে। ঠিক তখনই বড় বৌমা রেখার বিরক্ত গলা শোনা গেল, ওই বুড়ি মহিলার সঙ্গে এত কথা বলছো কেন?
নাটকের শেষ নেই। তোমার অফিসে দেরি হবে, ফোনটা কেটে দাও, ওদের নিজেদের মতো থাকতে দাও। ছেলেটি আর একটি কথাও না বলে তাড়াতাড়ি ফোন কেটে দিল। আবারও ভেঙে গেল আশা দেবীর আশা। কিছুক্ষণ পর তিনি ছোট ছেলেকে ফোন করলেন। এবার ফোনটা ধরল ববিতা। তার গলায় আগের থেকেও বেশি বিরক্তি। মা আবার ফোন করছে, মার আর কোনো কাজ নেই। আমি কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে উৎসব পালন করতে আসতে পারবো না। বড়দা যখন আসছে না, তখন আমাদের কাছ থেকেও আশা করবে না। এত টাকা খরচ করে শুধু দীপাবলি করতে আসতে পারবো না আমরা। আমাদেরও অনেক আর্থিক টানাটানি চলছে, তাই দয়া করে আমাদের বিরক্ত করো না। আশা দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন। চোখের সামনে সব যেন ঝাপসা হয়ে গেল। অনেক কষ্টে বললেন, মা শুধু ভেবেছিলাম এবছর সবাই মিলে দীপাবলি কাটাবো। কিন্তু কোনো উত্তর এলো না, শুধু ফোন কেটে যাওয়ার শব্দ। মোবাইলের নিঃশব্দ স্ক্রিনের দিকে তাকিয়ে তিনি অনেকক্ষণ বসে রইলেন। দীপকবাবুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, কি হলো, ওরা কবে আসবে বলল? আশা দেবী নিচু গলায় বললেন, বলল সময় নেই। দীপকবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, কখনো কখনো মনে হয় আমরা সময়ের অনেকটা সামনে চলে এসেছি, আর আমাদের সন্তানরা সময়ের পিছনে কোথাও আটকে আছে। তারপর মৃদু হেসে বললেন, মন খারাপ করো না, এবারে দীপাবলি আমরা দুজনে একসঙ্গেই পালন করব। আমি নিজে বাজার থেকে তোমার জন্য লাড্ডু এনে দেব। আশা দেবীর চোখ ভিজে উঠল, তবুও ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি। হ্যাঁ, সবাই যখন ছেড়ে চলে গেছে, তখন তো আমরা একে অপরের সঙ্গে বাঁচতে শিখেছি। সেদিন সন্ধ্যায় দীপকবাবু প্রদীপ জ্বালালেন, আশা দেবী পুজোর থালা সাজালেন। বাড়িতে প্রদীপের সংখ্যা কম ছিল, কিন্তু যেই কটি জ্বলছিল সেগুলো শুধু একজন আরেকজনের জন্যই জ্বলছিল। তবুও সেই রাতটা দুজনের মনে গভীর বিষণ্ণতা ছড়িয়েছিল। এর কিছুদিন পর আশা দেবীর শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। দিনরাত তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরত, চারটি সন্তান থাকা সত্ত্বেও আমি এত কেন একা? খবর পেয়ে 4 সন্তানই বাড়িতে এলো। পরের দিন সবাই বসে আলোচনা করছিল কবে কিভাবে আবার ফিরে যাবে। ঠিক তখনই দীপকবাবু 2 ছেলের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মা সারাক্ষণ তোমাদের জন্য কাঁদে, তোমরা কি ওর কষ্টটা একবারও বুঝতে পারো না? যদি কিছুক্ষণ এখানে থেকে যেতে, আমরা আর কদিনই বা বাঁচবো? তোমাদের জীবনের 5-10টা বছরও কি আমাদের জন্য দিতে পারবে না? এই কথা শুনে 2 ছেলে একে অপরের মুখের দিকে তাকালো, আর 2 বৌমার মুখ গম্ভীর হয়ে গেল। রেখা তৎক্ষণাৎ বলল, না, আমি এখানে একেবারেই থাকতে পারবো না। কেউ আমাকে বেঁধে রাখুক, সেটা আমি সহ্য করতে পারি না। আমি নিজের শহরে সবচেয়ে ভালো থাকি, আগেই বলে দিলাম। ববিতাও পিছিয়ে থাকলো না। সে বলল, আমি কেন একা সব করব? বড় বৌদি তো স্বামীর সঙ্গে আবার অস্ট্রেলিয়া চলে যাবে। আমি এখানে একা থেকে কি করব? যতটুকু করেছি অনেক করেছি। এখন কেউ বাঁচুক বা মরুক, তাতে আমার কিছুই আসে যায় না। দীপকবাবু বিস্মিত হয়ে বললেন, এখানে তোমাদের কে বেঁধে রেখেছে? বাড়িতে তো কাজের লোক আছে। তোমাদের কাউকে তোমাদের শাশুড়ির পা টিপতে বলিনি। নিজেদের ইচ্ছা মতো পোশাক পরো, ঘুরে বেড়াও, যা খুশি করো, কোনো কিছুরই তো বাধা নেই। তাহলে এত আপত্তি কেন? ববিতা ঠান্ডা গলায় বলল, তোমাদের সেবা আমার দ্বারা হবে না। বড় দিদি যদি করতে পারে তাকে বলো, কিন্তু আমার কাছ থেকে কোনো আশা রাখবে না। একবার যা বলেছি সেটাই শেষ কথা। রেখা বিরক্ত হয়ে বলল, এই কারণেই আমি এখানে থাকতে চাই না। এত লোকের মধ্যে থেকে সবার মন রাখা আমার দ্বারা সম্ভব নয়। এই বলে সে নিজের জিনিসপত্র গুছিয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেল। এরপর ববিতা আরো বেশি অশান্তি শুরু করলো। 2 ছেলে রেগে গিয়ে বলল, বাবা, যদি জানতাম এসব কথা বলার জন্য আমাদের ডেকেছো, তাহলে আসতামই না। এটা আমাদের জীবন, আমাদের নিজেদের মতো করে বাঁচতে দাও। তোমরা তো তোমাদের জীবন কাটিয়ে ফেলেছো, এখন আমাদের জীবনে এত হস্তক্ষেপ করবে না। নিঃশ্বাস নেওয়াই আমাদের কঠিন হয়ে যাচ্ছে। এক ছেলে আরো বলল, আর আমাদের মানুষ করে কোনো উপকার করনি। এটা তোমাদের দায়িত্ব ছিল, সেটাই পালন করেছো। যদি টাকার দরকার হয় বলো, যতটা পারি সাহায্য করব, কিন্তু আমাদের এখানে থেকে যেতে বলবে না। এই কথা বলে দুজনেই নিজেদের স্ত্রীদের কাছে চলে গেল। দীপকবাবু নির্বাক হয়ে ছেলেদের চলে যাওয়া দেখলেন। নিজেদের সন্তানদের মুখে এমন নির্মম কথা শুনে তার হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল। পরদিন 2 ছেলে নিজেদের জিনিসপত্র নিয়ে চলে গেল। 2 মেয়ে 3 দিন থেকে আবার নিজ নিজ সংসারে ফিরে গেল।
বাড়িটা আবার আগের মতো নিঃসঙ্গ হয়ে পড়ল। সেই নিঃসঙ্গতায় ধীরে ধীরে আশা দেবীর শরীরকে আরো ভেঙে দিল। ববিতাও বাড়িতে এলেও বাবা মাকে কথা শোনাতো। ধীরে ধীরে দীপকবাবুও ক্লান্ত হয়ে পড়ছিলেন। আশা দেবী কাঁদতে কাঁদতে বললেন, শোনো, এর চেয়ে তুমি আমাকে একটি চিমটি বিষ খাইয়ে দাও। কেন ওকে এখানে ডাকো? যে নিজের শাশুড়িকে মায়ের মতো তো দূরের কথা, মানুষ বলেও মনে করে না, তার কাছ থেকে তুমি কর্তব্যের আশা করছো। ওকে আর ডেকো না, নইলে একদিন কাঁদতে কাঁদতেই আমি চলে যাব। অনেক ভেবে একদিন দীপকবাবু বললেন, আশা, তুমি ঠিকই বলেছিলে, আমাদের সন্তানদের আর আমাদের প্রয়োজন নেই। তারা নিজেদের মতো বাঁচতে চায়, তাহলে আমরা ওদেরকে স্বাধীনই থাকতে দেব। এবার থেকে আমরাও আমাদের মতো করে জীবন কাটাবো। ওদের মানুষ করতে গিয়ে যে সব ইচ্ছে অপূর্ণ থেকে গেছে, সেগুলো আবার পূরণ করব। শুধু তোমাকে আমার পাশে চাই। মনটাকে শক্ত করো, দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তিনি হেসে আবার বললেন, তুমি কি চাও? তুমি চলে যাও আর আমি একা একা কেঁদে ওদের কাছে একবেলা খাবারের জন্য হাত পাতি? আশা দেবী তাড়াতাড়ি বললেন, এমন অশুভ কথা বলো না গো। ঈশ্বর যদি কাউকে আগে নিয়ে যায়, তবে যেন আমাকেই নেয়। তুমি যা বলবে আমি তাই করব। ধীরে ধীরে আশা দেবী বাস্তবটাকে মেনে নিতে শিখলেন। তার শরীরও আগের তুলনায় অনেকটা ভালো হতে লাগলো। এরপর দুজন দুজনেরই ভরসা। দীপকবাবু বাড়িতে দুজন কাজের লোক রাখলেন। একজন রান্না করত, আরেকজন ঘরের বাকি সব কাজ সামলাতো। একদিন আশাদেবীর হঠাৎ সিনেমা দেখার ইচ্ছা হলো। দীপকবাবু মৃদু হেসে বললেন, সংসারের দায়িত্বের চাপে কোনোদিন তোমাকে সিনেমা দেখাতে নিয়ে যেতে পারিনি। নিজেদের ইচ্ছাগুলো বারবার চাপা রেখেছি, কিন্তু আজ এই 70 বছর বয়সে তোমার প্রতিটা ইচ্ছে পূরণ করব, আজ নিজেরটাও। তারপর যা হলো তা যেন তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। দীপকবাবু সিদ্ধান্ত নিলেন, এবার নিজের অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করবেন। এই বয়সে তিনি গাড়ি চালানো শিখলেন। কয়েক মাসের মধ্যেই একটি নতুন গাড়ি কিনে আশাদেবীকে নিয়ে সিনেমা হলে গেলেন গদর 2 দেখতে। দীর্ঘদিন পরে দুজনের মুখে এমন নির্মল হাসি ফুটে উঠেছিল। কিছুদিন পর দুই ছেলে জানতে পারল বাবা নতুন গাড়ি কিনেছেন। সঙ্গে সঙ্গে তারা ফোন করলো। ছোট ছেলে বিরক্ত গলায় বলল, বাবা, অকারণে এত টাকা খরচ করছো কেন? এই বয়সে আবার গাড়ি চালানোর শখ হলো? এসব কি তোমাদের মানায়? যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে তো আমাদেরই সব ফেলে আবার ছুটে আসতে হবে। দীপকবাবু শান্ত গলায় উত্তর দিলেন, বাবা, তোমাদের পড়াশোনার মানুষ করাতে আমাদের জীবনের সঞ্চয়ের বড় একটা অংশ খরচ করেছি, কিন্তু দুঃখের বিষয়, সেই ভালোবাসা কোনো প্রতিদান আজও পেলাম না। তবে চিন্তা করো না, সেই হিসাবও আমরা তোমাদের কাছে চাইছি না। তিনি একটু থেমে আবার বললেন, এগুলো নতুন কোনো শখ নয়, বহু বছরের চাপা পড়ে থাকা ইচ্ছেগুলো মাত্র। এতদিন তোমাদের জন্য নিজেদের সব স্বপ্নকে দমিয়ে রেখেছিলাম, এবার আর ডাকবো না। আগে আমাদের চোখে শুধু তোমরাই ছিলে, তাই নিজেদের কথা ভাবার সুযোগ পাইনি, কিন্তু এখন এই জীবনটা আমাদের। আমাদের শান্তিতে বাঁচতে দাও। তোমাদের অনেক জন্য অনেক করেছি, এবার নিজেদের জন্য একটু বাঁচতে চাই। এই কথা বলে তিনি ফোন কেটে দিলেন। দুই ভাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। বাবাকে যদি এখনই থামানো না যায়, তাহলে সব সম্পত্তি শেষ করে ফেলবেন। মাও আর কদিন বাঁচবে, এই বয়সে এত টাকা নষ্ট করার কি দরকার? এই ভাবনা থেকেই তারা নিজেদের স্ত্রীদের নিয়ে বাবা মায়ের বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে ঢুকেই ববিতা ব্যঙ্গের হাসি হেসে বলল, ও মা, তুমি দিব্যি তো সুস্থ আছো, তাহলে এতদিন অসুস্থ হওয়ার নাটক করছিলে? আশা দেবী শান্তভাবে হেসে বললেন, মা, তুমি তো কোনোদিন আমার সেবা করনি। আমাকে বাঁচার সাহস দিয়েছে তোমার শ্বশুর। ওর ভালোবাসা আর সঙ্গই আজ আমাকে আবার নিজের পায়ে দাঁড় করিয়েছে। তাই আজ তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তিও আমার আছে। ছোট ছেলে রেগে বলল, যখন তোমাদের কাছে এত টাকা ছিল, তখন আমাদের সাহায্য করলে না কেন? বেঙ্গালুরুতে আমি একটা নিজেদের বাড়ি কিনতে পারতাম। প্রতি মাসে কত টাকা ভাড়া দিতে হয় জানো? আর তোমরা এখানে নতুন গাড়ি কিনে ঘুরছো। লজ্জা করে না? সন্তানদের প্রয়োজন মেটানি, আর তোমরা নিজেদের শখ পূরণ করছো। বড় ছেলে ঠান্ডা অথচ তীক্ষ্ণ স্বরে বলল, বিদেশ থেকে আসা যাওয়ার কত খরচ হয় সেটা জানো? আমি তো ওই ভরসায় আছি যে এখনকার সম্পত্তি অন্তত নিরাপদ থাকবে। এখন এখানে এসে মনে হচ্ছে দেশে ফিরবো, আর নতুন করে সংগ্রাম করতে হবে না। কিন্তু তোমরা তো বেঁচে থাকতেই সব শেষ করে দিচ্ছ।
তার কথায় এক ফোঁটা লজ্জাও ছিল না, ছিল শুধু সম্পত্তির হিসেব আর নিজেদের অধিকার দাবি করার মানসিকতা। ওদের কথা শুনে আশা দেবীর আর ধৈর্য রইল না। তিনি উঠে দাঁড়িয়ে ছোট ছেলের গালে একটা চড় মারলেন। তারপর কাঁপা অথচ মৃদু কণ্ঠে বললেন, তোদের জন্ম দিয়েছি বলে কি সারা জীবন খাইয়ে পড়িয়ে যাব? এমন কোনো প্রতিশ্রুতি আমি দেইনি। মা বাবা হিসাবে আমাদের কর্তব্য আমরা পালন করেছি, কিন্তু তোরা আমাদের জন্য কি করেছিস? তোদের মতো নির্লজ্জ সন্তান থাকার চেয়ে আমার যদি 2 মেয়েই থাকতো, তাহলে অন্তত আজ এই বিষাক্ত কথাগুলো শুনতে হতো না। বড় ছেলে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দীপকবাবু সামনে এগিয়ে এলেন। এতদিন শান্ত মুখে আজ প্রবল ক্ষোভের আগুন। এক ঝটকায় তিনি বড় ছেলের গালে চড় বসিয়ে দিলেন। তিনি কঠোর গলায় বললেন, কতটা লোভী হলে মানুষ এমন হতে পারে? বিদেশে চাকরি করিস, লক্ষ লক্ষ টাকা উপার্জন করিস, তবু বুড়ো বাবা মায়েরও সম্পত্তির উপর নজর। আজ নিজের সন্তান বলে তোদের পরিচয় দিতে লজ্জা হচ্ছে। তিনি আরো বললেন, তোদের বউদের ব্যবহার এরকম বুঝতে পারি, কিন্তু তোদেরকে এই শিক্ষাই দিয়েছিলাম যে একদিন নিজের মা বাবার দিকেই আঙ্গুল তুলবি? এত কিছু হওয়ার পরও তোদের মুখে শুধু টাকা আর সম্পত্তির কথা। তোরা সন্তান নোস, শকুন, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। প্রতিটি শব্দে ছিল বছরের পর বছর জমে থাকা অপমান, যন্ত্রণা আর ক্ষোভ। দীপকবাবু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি দরজা খুলে 2 ছেলেকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিলেন। চারদিকে হইচই পড়ে গেল। বৌমাদের চিৎকার, নাতি নাতনির কান্না, বাসনপত্র পড়ে যাওয়ার শব্দ। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি কেঁপে উঠল। রান্নাঘরের দেওয়ালে ঝোলানো হাতা খুন্তিও যেন সেই অশান্তির সাক্ষী হয়ে রইল। বড় ছেলে দরজার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো ঘরের ভেতরে তাকালো। একদিকে বাবার কঠোর মুখ, অন্যদিকে মায়ের অশ্রুসজল চোখ। ঠিক তখনই দীপকবাবু দরজাটা জোরে বন্ধ করে বললেন, এই বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন ফিরে আসবি না। যদি আবার আসার চেষ্টা করিস তাহলে আইনের সাহায্য নেব, আর এমন ব্যবস্থা করব আমার সম্পত্তির এক টুকরোও তোদের ভাগ্যে জুটবে না। সেদিন কোনো আপোষ হয়নি, কেউ কাউকে থামায়নি। সব সম্পর্ক যেন এক মুহূর্তেই ভেঙে গিয়েছিল। 2 ছেলে ব্যাগ তুলে নিল। 2 বৌমাও রেগে বলল, চল এখান থেকে চলে যাই, আজ থেকে তোমাদের সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ। চিৎকার করতে করতে সবাই বাড়ি ছেড়ে চলে গেল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি জুড়ে নেমে এলো অদ্ভুত নীরবতা, যেন ভয়ঙ্কর ঝড় বয়ে যাওয়ার পর সবকিছু এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে। দীপকবাবু দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। শ্বাস ভারী হয়ে উঠছিল, হাত কাঁপছিল। আশা দেবী বিছানায় বসে গভীর শ্বাস নিচ্ছিলেন। মুখে কোনো কথা ছিল না, কিন্তু তার চোখে এক অদ্ভুত শান্তি ফুটে উঠছিল। মনে হচ্ছিল বহু বছরের এক অসহনীয় বোঝা যেন আজ নেমে গেছে। সেদিনের পর বাড়িটা বদলে গেল। প্রথমবার কারুর চাপ বা ভয় ছাড়াই দুজনে বসে নিজেদের ভবিষ্যতের হিসাব কষলেন। এবার আর সম্পত্তি কার হবে সেই চিন্তা নয়, চিন্তা শুধু নিজেদের প্রয়োজন, স্বাস্থ্য আর বাকি জীবনটাকে সুন্দরভাবে বাঁচিয়ে তোলার। তারা বুঝতে পারলেন এতদিন তারা কত অকারণ মানসিক চাপ নিয়ে বেঁচেছিলেন। সমাজ, আত্মীয় স্বজন আর সন্তানদের প্রত্যাশার ভারে নিজেদের জীবনটাই হারিয়ে ফেলেছিলেন। এখন আর কোনো ভয় নেই, কোনো ভান নেই, শুধু আছে দুজন মানুষ, কিছু মধুর স্মৃতি আর সামনে পড়ে থাকা জীবনের শেষ কটা সুন্দর দিন। ধীরে ধীরে দুজনের মুখে আবার হাসি ফিরতে শুরু করলো। বহু বছর পর তারা সত্যিকারের নির্ভর হয়ে বাঁচতে শিখলেন। সেদিনের থেকে তীব্র ঝগড়া একদিকে যেমন অপমান আর কষ্টের স্মৃতি রেখে গেল, অন্যদিকে তেমনি তাদের জীবনে নিয়ে এলো নতুন এক স্বাধীনতার সূচনা। সেই স্বাধীনতা যা শেখায় বয়স যতই হোক, নিজের জন্য বাঁচার অধিকার কখনো শেষ হয়ে যায় না। অমিত তার অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিল। ফোনটি সাইলেন্ট মোডে রাখা ছিল। হঠাৎ তার মোবাইলের স্ক্রিনে গার্জিয়ান প্রো 360 হাই রিস্ক অ্যালার্টের একটি পপ আপ নোটিফিকেশন ভেসে উঠল। প্রথমে অমিত সেটিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যেতে চাইল, কিন্তু অ্যালার্মের শব্দ ক্রমশ তীব্র হতে থাকলো। বিরক্ত হয়ে সে ফোনটি হাতে নিল। তার ধারণা ছিল হয়তো রিয়ার কোনো অপ্রয়োজনীয় মেসেজ এসেছে, কিন্তু নোটিফিকেশনটি খোলার সঙ্গে সঙ্গেই AI ক্যামেরায় পাঠানো একটি লাইভ ভিডিও ফুটেজ চলতে শুরু করলো।
ফুটেজটি দেখেই অমিতের চোখ বিস্ফারিত হয়ে গেল। তার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু এমন কি ছিল সেই ভিডিওতে যা দেখে অমিতের পুরো শরীর অবশ হয়ে গেল? 2 দিন আগের কথা। রাত তখন ঠিক 2টো। চারিদিকে গভীর নীরবতা। শর্মা পরিবারের অত্যাধুনিক স্মার্ট বাড়ির সব যন্ত্রপাতি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণে নিশ্চুপ হয়েছিল। 65 বছর বয়সী কমলা দেবী নিজের ঘরে শুয়েছিলেন। হঠাৎ তার প্রচণ্ড তৃষ্ণা পেল এবং সঙ্গে শুরু হলো ভয়ঙ্কর কাশির দমক। কাশিতে তিনি ছটফট করতে লাগলেন। বুকের ভেতরে যন্ত্রণা হচ্ছিল, গলা একেবারে শুকিয়ে কাঠ। তার এখন শুধু 1 গ্লাস জলের প্রয়োজন। কাঁপতে কাঁপতে তিনি বিছানা থেকে উঠলেন। চোখ ভরে উঠল জলে। মনে মনে আফসোস করতে লাগলেন, ইস, যদি রাত 11টার আগেই জল খেয়ে নিতাম, কেন যে ভুলে গেলাম। তার মনে পড়ল বৌমা রিয়ার একটি কঠোর নিয়মের কথা। রাত 11টার পর ফ্রিজ সহ বাড়ির বেশিরভাগ যন্ত্রপাতির অ্যাক্সেস বন্ধ হয়ে যায়। রিয়ার দাবি এতে বিদ্যুতের অপচয় হয় না এবং তার ঘুমও নষ্ট হয় না। ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলেন কমলা দেবী। প্রতিটি পদক্ষেপ ছিল অসহায়ত্ব আর ভয়। তিনি জানতেন রিয়ার নিয়ম ভাঙলে সকালে তাকে অপমান সহ্য করতে হবে, কিন্তু পিপাসা আর কাশি তখন অসহনীয় হয়ে উঠেছিল। রান্নাঘরে পৌঁছে তার চোখ পড়ল ফ্রিজের দিকে। ফ্রিজের দরজায় লাগানো ছিল একটি ডিজিটাল লক। ছোট্ট স্ক্রিনে পাসওয়ার্ড চাইছে। এই তালা কেবল রিয়ার মোবাইল অথবা সঠিক পাসকোড দিয়েই খোলা সম্ভব। কমলা দেবী কাঁপা হাতে তালাটিকে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে একটি হালকা বিপ শব্দ হলো, যেন সতর্কবার্তা। তিনি বিড়বিড় করে বললেন, হে ভগবান, 1 গ্লাস জল খেতেও পাসওয়ার্ড লাগে? নিজের বাড়িতে থেকেও কি আজ বন্দির মতো বাঁচতে হবে? অসহায়ভাবে দাঁড়িয়ে রইলেন তিনি। চোখের সামনে ঠান্ডা জল, অথচ ছুঁয়ে দেখারও অধিকার নেই। হঠাৎ আবার কাশির দমক উঠল। ঠিক তখনই ড্রয়িং রুমের মোশন সেন্সর লাইট জ্বলে উঠল। চারিদিকে লাগানো স্পিকার থেকে যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো, অ্যালার্ট অ্যালার্ট, কিচেন এরিয়ায় সন্দেহজনক নড়াচড়া শনাক্ত হয়েছে। এই কার্যকলাপের কারণে রিয়া ম্যাডামের স্লিপ প্রোটোকল ব্যাহত হচ্ছে। কমলা দেবী, অনুগ্রহ করে অবিলম্বে আপনার কক্ষে ফিরে যান। কথাগুলো শুনে কমলা দেবী ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। মনে হলো যেন কোনো রোবট তাকে আদেশ দিচ্ছে। কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, আমি চোর নই, খুব কাশি হচ্ছে, শুধু 1 গ্লাস জল চাই। সঙ্গে সঙ্গে স্পিকার থেকে আবার কঠোর কণ্ঠস্বর শোনা গেল, নিয়ম ভঙ্গের জন্য শাস্তি প্রযোজ্য, অনুগ্রহ করে অবিলম্বে সরে যান, অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কমলা দেবীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অবশেষে আর কোনো উপায় না দেখে তিনি রিয়ার ঘরের দরজায় গিয়ে কড়া নাড়লেন। কাশির দমক সামলাতে সামলাতে ফিসফিস করে বললেন, বৌমা, দরজাটা খোলো, খুব তেষ্টা পেয়েছে, কাশিটাও থামছে না। কিছুক্ষণ পর আচমকা দরজাটি জোরে খুলে গেল। 30 বছর বয়সী রিয়া সামনে দাঁড়িয়ে। তার চোখে মুখে ঘুমের কোনো চিহ্ন নেই, বরং জ্বলছে তীব্র রাগ। দামি সিল্কের নাইট স্যুট পরে সে ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোমার সাহস হলো কি করে রাত 2টোয় আমার ঘুম ভাঙানোর? জানো, আমার স্লিপ সাইকেলের, আমার সৌন্দর্য আর প্রোডাক্টিভিটির মূল ভিত্তি। তুমি কি চাও আমার পরের ব্র্যান্ড কোলাবোরেশন বাতিল হয়ে যাক? এরপর সে কমলা দেবীকে কলার ধরে টেনে বাইরে দিয়ে দিল। চিৎকার করে বলল, তোমার এই কাশি কি আমার মূল্যবান জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? জল চাই। এই বাড়িতে সব কিছু নিয়ম আর পাসওয়ার্ডে চলে। আজ তুমি আমার নিয়ম ভেঙেছ, এখন ভিক্ষা চাইলেও 1 ফোঁটা জলও পাবে না। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলেন কমলা দেবী। তার চোখে জল চলে এলো। কিন্তু রিয়ার অপমান সেখানেই থামল না। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, একবার আয়নায় নিজের চেহারা দেখেছ? বয়সের ছাপ ছাড়ার কি আছে তোমার? তোমার সব সেকেলে চিন্তা ভাবনা, আর আমার হাতে আছে পুরো ডিজিটাল কন্ট্রোল। তুমি জানো কেন এই বাড়িতে থাকতে পারছো? কারণ সমাজের সামনে আদর্শ বৌমার মুখোশ পরে থাকতে তোমাকে দরকার। তুমি আসলে একটা বিনা খরচের কাজের লোক ছাড়া আর কিছুই নও। নইলে অনেক আগেই তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম। ভয়ে কাঁপতে কাঁপতে কমলা দেবী বললেন, বৌমা,
আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, শুধু একটু জল। কিন্তু কথা শেষ হওয়ার আগেই রিয়া সজোরে একটি চড় মারল। ঠাস! ব্যথায় চিৎকার করে উঠলেন কমলা দেবী। তিনি টলতে টলতে আবার মেঝেতে লুটিয়ে পড়লেন। রিয়া ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, এত কথা বলার সাহস কে দিয়েছে তোমাকে? এটাই তোমার শাস্তি, আমার নিয়ম ভাঙার ফল। তোমার মতো পুরনো আর অপ্রয়োজনীয় মানুষদের আধুনিক বাড়িতে থাকতে হলে মূল্য দিতেই হবে। রিয়া মাটিতে পড়ে থাকা কমলা দেবীকে পায়ে ঠেলে দিয়ে চিৎকার করে বলল, এবার তোকে এক ফোঁটা জল দেওয়া হবে না। পরশু সকাল 6টা পর্যন্ত তুই জল ছাড়াই থাকবি, আর যদি কাশি না থামে তাহলে তোর ঘর থেকে বিছানাটাও সরিয়ে দেব। আর সকালে আমার রিলের জন্য প্রস্তুত থাকবি, সেখানে তোকে প্রাণ খুলে হাসতে হবে। যদি সেই হাসি আমার কাছে নকল মনে হয় তাহলে আগামী রাতে টিভির পাসওয়ার্ডও পাবি না। এই কথা বলেই রিয়া তাকে ধাক্কা মেরে ঘরের বাইরে ফেলে দিল এবং সজোরে দরজা বন্ধ করে দিল। অপমান, তৃষ্ণা আর গালে থাপ্পড়ের জ্বলন্ত দাগ নিয়ে কমলাদেবী ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলেন। বিছানায় বসতেই তার সারা শরীর যন্ত্রণায় কেঁপে উঠল। নিজের মনেই বিড়বিড় করে বললেন, এক গ্লাস জলও কি আজ আমার ভাগ্যে নেই? তিনি আস্তে করে গালে হাত বুলিয়ে দিলেন। গালের ব্যথার চেয়েও অনেক বেশি কষ্ট হচ্ছিল তার আত্মসম্মানে লেগে থাকা আঘাতে। সারা রাত তিনি চোখের জল ফেললেন। চোখের সামনে ভেসে উঠতে লাগলো সেই পুরনো দিনগুলো, যখন এই বাড়িতে তার সম্মান ছিল, অধিকার ছিল। কত যত্ন করে তিনি ছেলেকে নিজের হাতে খাইয়ে দিতেন। তার স্বামী হরিবাবু ছেলের মুখে হাসি ফোটানোর জন্য সবসময় প্রাণপণ চেষ্টা করতেন। বাড়ির প্রতিটি কোণ ভরে থাকতো ভালোবাসা, হাসি আর পারিবারিক উষ্ণতায়। বিয়ের আগে অমিত প্রতিদিন মাকে জিজ্ঞাসা করত, মা তোমার কি লাগবে? কিন্তু রিয়া এই বাড়িতে আসার 1 মাসের মধ্যেই যেন সব বদলে গেল। এখন অমিত শুধু রিয়ার বানানো নিয়ম আর পাসওয়ার্ড দুনিয়াতেই বিশ্বাস করে। কমলা দেবীর মনে পড়ল কিভাবে ধীরে ধীরে রিয়া বাড়ির সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। প্রথমে সে হেসে বলেছিল, মা নতুন স্মার্ট ফ্রিজটা খুব ভালো, তবে বিদ্যুৎ বাঁচানোর জন্য রাত 11টার পর লক করে রাখবো। তারপর একে একে আত্মীয় স্বজন আর বন্ধুদের সব ফোন নম্বর মুছে দিয়ে বলেছিল, এতে নাকি ফোন নিরাপদ থাকবে। আর আজ 1 গ্লাস জলের জন্য তাকে অপমান আর শাস্তি সহ্য করতে হচ্ছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কমলা দেবী বললেন, আমরা তো ভেবেছিলাম ছেলে আর বৌমার হাতে সংসার তুলে নিশ্চিন্তে বাকি জীবনটা কাটাবো। কে জানতো নিজের বাড়িতেই একদিন বন্দির মতো থাকতে হবে। তিনি আরও বিড়বিড় করে বললেন, ও আমাকে মানুষ বলে মনে করে না, যেন এই আধুনিক বাড়িতে কোনো অপ্রয়োজনীয় জিনিস যেটাকে শুধু সরিয়ে রাখলেই হয়। হঠাৎ তার মনে পড়ল প্রয়াত স্বামীর কথা। তুমি চলে গেলে কেন? তুমি থাকলে কি কোনোদিন এই মেয়েটা আমার গায়ে হাত তোলার সাহস পেত? সবসময় তো আমার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে। চোখ বন্ধ হতেই স্মৃতির দরজা খুলে গেল। একটা পুরনো দৃশ্য। এক হাতে ধোঁয়া ওঠা 1 কাপ চা নিয়ে মুচকি হেসে বলছেন, কমলা তুমি এত মিষ্টি যে আমাদের বৌমাটা একদিন তোমাকে দেখো ঈর্ষা করবে। কিন্তু বাস্তব আজ সম্পূর্ণ উল্টো। সেই বৌমাই আজ তাকে প্রতিদিন অপমান করছে, আর তার ছেলে অমিত সব কিছু দেখেও যেন কিছুই দেখতে পাচ্ছে না। কমলা দেবী অনুভব করলেন স্বামীর অনুপস্থিতি তাকে এই বাড়িতে একা আরও অসহায় করে দিয়েছে। রিয়া খুব ভালো করেই জানে তাকে রক্ষা করার মতো আর কেউ নেই। চোখের জল মুছে তিনি ফিসফিস করে বললেন, আমি এই বাড়িতে শুধু নামমাত্র আছি। রিয়া আমাকে এই বাড়ির এক যন্ত্রচালিত কাজের লোক বানিয়ে ফেলেছে। সারা রাত তার চোখে আর ঘুম এলো না। ভোর 5টার সময় তৃষ্ণা, দুর্বলতা আর গালের ব্যথা নিয়ে তিনি বুঝতে পারলেন নতুন দিনের সঙ্গে নতুন অপমানও তার জন্য অপেক্ষা করছে। সকাল 7:30। ড্রয়িং রুমে রিং লাইট জ্বলছে, দামি ট্রাইপ্যাডে মোবাইল সেট করা। রিয়া নতুন রিল বানানোর প্রস্তুতি নিচ্ছে। কমলা দেবী টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলেন। তার অবস্থা অত্যন্ত শোচনীয়। দীর্ঘ সময় জল না পাওয়া আর আগের রাতের নির্যাতনের কারণে তার ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, চোখ বসে গেছে, শরীর একেবারে ভেঙে পড়েছে। প্রতিবার কাশির সঙ্গে মাথা ঘুরে উঠছে, কিন্তু এসবের দিকে রিয়ার কোনো নজর নেই।
নিজেকে ঝকঝকে পোশাক ঠিক করতে করতে সে বলল, এই যে কমলা দেবী, এত দেরি কেন? আজ আমার সবচেয়ে জনপ্রিয় রিলটা তোমাকে নিয়েই হবে। সুন্দর করে হাসবে। যদি মুখে সত্যিকারের হাসি না দেখি তাহলে আজ সারাদিন খাবারও পাবে না। কাঁপা গলায় কমলা দেবী বললেন, বৌমা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, খুব তেষ্টা পেয়েছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, শুধু এক চুমুক জল দাও। রিয়া হো হো করে হেসে উঠল। এসব অসুস্থতার নাটক আমার সামনে চলবে না। বুড়ো মানুষরা সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যই এসব করে। মনে রেখো, তোমার একটাই কাজ, আমার অনলাইন ইমেজটা সুন্দর রাখা। জল চাইলে আগে আমার সব কথা শুনতে হবে। এই বলে সে মোবাইলে রেকর্ডিং শুরু করলো। ক্যামেরার দিকে মিষ্টি হেসে বলল, গুড মর্নিং আমার প্রিয় ফলোয়ার্স। আপনারা তো সবসময় জানতে চান আমার প্রিয় শাশুড়ি এত ফিট আর হাসি খুশি কীভাবে থাকেন। এর একটাই রহস্য, ইতিবাচক মানসিকতা, তাই না মা? কমলা দেবী দাঁড়িয়ে থাকতেই পারছিলেন না। রিয়া বাইরে থেকে তাকে ধরে রাখল, কিন্তু ক্যামেরার ফ্রেমের বাইরে তার কোমরে জোরে চিমটি কেটে দিল। ব্যথায় কমলা দেবীর চোখে জল চলে এলো। তবুও ঠোঁট কাঁপিয়ে বললেন, আমি আমি খুব সুখে আছি। রিয়া ক্যামেরার দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দেখলেন তো, এটাই হলো সত্যিকারের সুখ। মা, এবার একটু জোরে হেসে দেখান। কমলা দেবী শুকনো গলায় কষ্ট করে হাসার চেষ্টা করলেন। সেই হাসির মধ্যে আনন্দের চেয়ে যন্ত্রণাই বেশি ছিল। ঠিক তখনই অফিসে যাওয়ার পথে অমিত ড্রয়িং রুম দিয়ে যাচ্ছিল। সে দেখল তার মা হাঁপাচ্ছেন, তবু হাসার চেষ্টা করছেন। অমিত অবাক হয়ে জিজ্ঞাসা করল, রিয়া, কি হয়েছে? মা এমন করে হাসছে কেন? রিয়া সঙ্গে সঙ্গে রেকর্ডিং বন্ধ করে অমিতের কাছে গিয়ে মিষ্টি হেসে বলল, ও কিছু না, মা আমার রিল খুব পছন্দ করে, দেখতে এসেছিল, তখন আমি শুধু একটু বেশি করে হাসতে বলেছি যাতে মন ভালো হয়ে যায়। এরপর সে আর চোখে কমলা দেবীর দিকে এমন এক দৃষ্টি ছুড়ে দিল যাতে স্পষ্ট হুমকি লুকিয়েছিল। ছেলের সামনে দাঁড়িয়েও কমলা দেবী সত্যিটা বলতে পারলেন না। তিনি জানতেন যদি মুখ খোলেন তবে হয়তো আর কোনোদিন এক ফোঁটা জলও পাবেন না। অমিত স্ত্রীর কথাই বিশ্বাস করল। হেসে মাকে বলল, হ্যাঁ মা, রিয়া ঠিকই বলেছে, তোমাকে তো আজ খুব খুশি লাগছে, তোমাদের দুজনের সম্পর্ক সত্যিই দারুণ। এই বলে সে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে বেরিয়ে গেল। সে বুঝতেই পারল না যাকে সে খুশি ভাবছে সেই মা আসলে তৃষ্ণা, অপমান আর অবহেলায় ভরে ভেঙে পড়েছে। অমিত বেরিয়ে যেতেই রিয়া সঙ্গে সঙ্গে রিলটি পোস্ট করে দিল। তারপর আবার কমলা দেবীর দিকে এগিয়ে গিয়ে তাকে জোরে ধাক্কা দিল। রিয়া কঠোর গলায় বলল, এবার যাও, আমার টেবিলটা ভালো করে পরিষ্কার করো, আর মনে রেখো আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি এক ফোঁটা জলও খেতে পারবে না। যদি তুমি মরেও যাও তাতেও আমার কিচ্ছু আসে যায় না, বরং তোমার শেষকৃত্য নিয়েও আমি একটা ইমোশনাল রিল বানাবো। শুকিয়ে যাওয়া ঠোঁট আর যন্ত্রণায় ভরা শরীর নিয়ে চোখে জল ফেলতে ফেলতে কমলা দেবী পরিষ্কারের কাজে লেগে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন খুব তাড়াতাড়ি যদি এক ফোঁটা জল না পান তাহলে হয়তো সত্যিই তার জীবন বিপন্ন হয়ে পড়বে। তাই তৃষ্ণা ভুলে যত দ্রুত সম্ভব সব কাজ শেষ করার চেষ্টা করতে লাগলেন। সকালে সব কাজ শেষ হলেও তার শরীর আর চলছিল না। তিনি ক্লান্ত হয়ে নিজের ঘরে শুয়ে পড়লেন, কিন্তু অপমান আর তৃষ্ণার কারণে যন্ত্রণা তাকে এক মুহূর্ত শান্তি দিচ্ছিল না। ঠিক সেই সময় রিয়া একটি বড় বাক্স হাতে নিয়ে বাড়িতে ঢুকল। বিদেশ থেকে সে নিয়ে এসেছে অত্যাধুনিক এআই প্রযুক্তি সম্পন্ন একটি স্মার্ট সিকিউরিটি ক্যামেরা, গার্জিয়ান প্রো 360। উত্তেজিত কণ্ঠে রিয়া বলল, বাহ, দারুণ জিনিস। এটা শুধু ভিডিও রেকর্ডই করে না, মানুষের মুখের অভিব্যক্তি, শরীরের নড়াচড়া আর অস্বাভাবিক আচরণও শনাক্ত করতে পারে। এবার বাড়ির বাইরে থাকলেও আমার আর কোনো চিন্তা থাকবে না। কমলা দেবীর সামনেই সে ড্রয়িং রুমে এক কোণে ক্যামেরাটি বসিয়ে দিল। হাসতে হাসতে বলল, দেখো, এটাই তোমার নতুন পাহারাদার। এটা 360 ডিগ্রি ঘুরে সব কিছু নজরে রাখে, আমার চোখের থেকেও বেশি তীক্ষ্ণ। তুমি যদি 1 মিনিটের জন্য কাজ বন্ধ করো বা কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো, সঙ্গে সঙ্গে আমার ফোনে সতর্ক বার্তা চলে যাবে। এরপর সে ক্যামেরাটি চালু করে দিল। একই সঙ্গে বাড়ির ফ্রিজ, মূল দরজার ডিজিটাল লক,
ওয়াইফাই, হিটার সহ সব স্মার্ট ডিভাইসের নিয়ন্ত্রণ শুধু নিজের মোবাইলে সীমাবদ্ধ করে রাখল। রিয়া আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, এবার নিশ্চিন্তে দুদিনের জন্য গোয়া বেড়াতে যেতে পারবো। মনে রেখো, সকাল 6টার আগে জল নয়, ততক্ষণ শুধু কাজ করবে। ব্যাগ কাঁধে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরোনোর আগে বাড়ির প্রতিটি ডিজিটাল লক সক্রিয় করে দিল, এমনকি বাইরের দরজাটিও। রিয়া চলে যেতেই বিশাল বাড়িটা যেন মুহূর্তে এক ডিজিটাল কারাগারে পরিণত হলো। তৃষ্ণায় কাতর কমলা দেবী সাহস করে রান্নাঘরের দিকে এগোতেই এআই ক্যামেরাটি ঘুরে সরাসরি তার দিকে তাকালো। ভয়ে তিনি বিড়বিড় করে বললেন, হে ভগবান, এখন এই যন্ত্রটাও আমার উপর নজর রাখছে। হঠাৎ রান্নাঘরে একটি অঘটন ঘটল। শর্ট সার্কিটের কারণে রিয়ার বিলাসবহুল কফি মেশিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ছোট ছোট আগুনের শিখাও দেখা দিল। ভয়ে চিৎকার করে উঠলেন কমলা দেবী। আবার শুরু হলো প্রবল কাশি। ধোঁয়া আর আতঙ্কে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি চিৎকার করে উঠলেন, আগুন আগুন! তিনি দৌড়ে ফ্রিজের কাছে গেলেন জল নেওয়ার জন্য, কিন্তু ফ্রিজটি ডিজিটাল লকে বন্ধ। এরপর প্রাণে বাঁচতে মূল দরজার দিকে ছুটলেন, সেটাও ভেতর থেকে লক। হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি, আমি আটকে গেছি, বৌমা সবকিছু বন্ধ করে রেখেছে, কেউ আমাকে বাঁচাও। এআই ক্যামেরাটি নির্বিচ্ছিন্নভাবে পুরো ঘটনায় রেকর্ড করছিল। মানুষের অনুভূতি সে বুঝতে পারে না, কিন্তু তার প্রোগ্রামিং বুঝতে পারে বিপদ। ধোঁয়া আর আগুন দেখে সে ঘটনাটিকে হাই রিস্ক ইমার্জেন্সি হিসাবে শনাক্ত করল। কমলা দেবীর আতঙ্কিত মুখ, অসহায় দৌড়ঝাঁপ আর সাহায্যের আকুতি তার আগের রেকর্ড করা ভিডিওর সঙ্গে মিলছিল না। সিস্টেমের সঙ্গে সঙ্গে নিরাপত্তা প্রোটোকল সক্রিয় করল। বাড়ির প্রকৃত মালিক অমিতের ফোনে লাইভ ভিডিও ও জরুরি সতর্কবার্তা পাঠিয়ে দিল। ওদিকে কমলা দেবী কাঁচতে কাঁচতে রান্নাঘরের দরজায় ধাক্কা মারছিলেন। রিয়া আমাকে মেরে ফেলবে, ভগবান আমাকে বাঁচাও। তৃষ্ণা, ধোঁয়া আর ভয়ে তার শরীর সম্পূর্ণ ভেঙে পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই তিনি মেঝেতে লুটিয়ে পড়লেন। কাশির ফাঁকে ফাঁকে শেষবারের মতো অস্পষ্ট কণ্ঠে বললেন, একটু জল, একটু জল। এরপরই তিনি অচেতন হয়ে পড়লেন। চারিদিকে বিষাক্ত ধোঁয়া, আর সেই ভয়াবহ দৃশ্য নীরবে রেকর্ড করে চলেছে গার্জিয়ান প্রো 360। অন্যদিকে অমিত তখন অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে, তার ফোন সাইলেন্ট মোডে। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল গার্জিয়ান প্রো 360 হাই রিস্ক অ্যালার্ট। প্রথমে সে গুরুত্ব দিল না, কিন্তু সতর্কবার্তার অ্যালার্ম ক্রমেই জোরে বাজতে লাগলো। বিরক্ত হয়েই সে ফোনটি হাতে নিল। ভাবলো হয়তো রিয়ারই কোনো অপ্রয়োজনীয় নোটিফিকেশন, কিন্তু নোটিফিকেশন খুলতেই তার সামনে লাইভ ভিডিও চালু হয়ে গেল। ভিডিওটি দেখে অমিতের চোখ বিস্ফারিত হয়ে গেল। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে রান্নাঘরে আগুন, চারিদিকে বিষাক্ত ধোঁয়া। কমলা দেবী শুকিয়ে যাওয়া ঠোঁট নিয়ে কাঁপতে কাঁপতে ফ্রিজের তালায় আঘাত করছেন। কাঁচতে কাঁচতে বলছেন, জল, আমি শ্বাস নিতে পারছি না। ভিডিও শেষ দৃশ্যে দেখা গেল কমলা দেবী মেঝেতে অচেতন হয়ে পড়ে গেলেন। অমিত যেন পাথর হয়ে গেল, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আতঙ্কে সে বিড়বিড় করে বলল, মা, এ কি, বাড়িতে আগুন আর ফ্রিজে তালা কেন? ভিডিওর সঙ্গে এআই সিস্টেম একটি বিশদ রিপোর্টও পাঠিয়েছিল। রিপোর্ট, কমলা দেবী গত 48 ঘন্টা ধরে মারাত্মক জলশূন্যতায় ভুগছেন। ওয়াটার অ্যাক্সেস প্রোটোকল সকাল 6টা পর্যন্ত রিয়া শর্মার মাধ্যমে বন্ধ রাখা হয়েছে। জরুরি অবস্থাতেও মূল দরজা এবং ফ্রিজ ডিজিটাল লকে সুরক্ষিত থাকায় উদ্ধার কাজ অসম্ভব হয়ে পড়ছে। সিস্টেমের মূল্যায়ন, আক্রান্ত ব্যক্তির জীবন চরম ঝুঁকিতে। এই রিপোর্ট পড়তেই অমিতের হাত থেকে ফোনটি মাটিতে পড়ে গেল। তার মনে পড়ে গেল গত রাতে মায়ের ফুলে থাকা গাল, সকালেই সে জোর করে হাসানো, আর রিয়ার একের পর এক অদ্ভুত নিয়ম। আজ সব কিছু যেন একসঙ্গে পরিষ্কার হয়ে গেল। সে বুঝতে পারল তাকে যে এতদিন আদর্শ স্ত্রী, আদর্শ বৌমা ভেবেছিল, সেই মানুষটাই আসলে তার মায়ের জন্য এক নিষ্ঠুর ডিজিটাল কারারক্ষিত হয়ে উঠেছে। অমিত চিৎকার করে উঠল, রিয়া, তুমি আমার মাকে মেরে ফেলতে চেয়েছো? এক মুহূর্তও দেরি না করে সে মিটিং ছেড়ে বেরিয়ে গেল। কাউকে কিছু না বলেই দৌড়াতে দৌড়াতে বলল, মা, আমি আসছি। সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবায় ফোন করে বাড়ির ঠিকানা জানিয়ে দিল।
এরপর রিয়াকে বারবার ফোন করলো, কিন্তু তার ফোন ডু নট ডিস্টার্ব মোডে থাকায় কোনো উত্তর পাওয়া গেল না। অমিত গাড়িতে উঠে সর্বোচ্চ গতিতে বাড়ির দিকে ছুটল। তার চোখের সামনে শুধু একটাই দৃশ্য, ধোঁয়ায় ঢেকে থাকা নিজের মায়ের নিথর শরীর। গাড়ি চালাতে চালাতেই সে বলল, রিয়া, আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। তুমি আমার মাকে শুধু লোক দেখানো ভালো বৌমার অভিনয় করার জন্য এই অবস্থায় পৌঁছে দিয়েছ। আমি এতদিন অন্ধ ছিলাম, তোমার আসল মুখ চিনতেই পারিনি। হে ভগবান, শুধু আমার মাকে বাঁচিয়ে দাও। বাড়ির কাছাকাছি পৌঁছেই সে দেখল দমকল, পুলিশ আর অ্যাম্বুলেন্স ইতিমধ্যে পৌঁছে গেছে। সে ছুটে গিয়ে দেখল দমকল কর্মীরা ডিজিটাল লক ভেঙে বাড়ির দরজা খুলে ফেলেছে এবং ধোঁয়া বের করার কাজ চলছে। উদ্বিগ্ন কণ্ঠে অমিত জিজ্ঞাসা করল, আমার মা কোথায়? উনি কেমন আছেন? একজন দমকল কর্মী বললেন, আমরা তাকে নিরাপদে উদ্ধার করেছি। প্রাথমিক চিকিৎসা ও জল দেওয়া হয়েছে। বিষাক্ত ধোঁয়ার প্রভাব থাকায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে অমিত বলল, ভগবানকে অসংখ্য ধন্যবাদ। ঠিক তখনই একজন পুলিশ অফিসার এগিয়ে এলেন। তিনি বললেন, মিস্টার অমিত শর্মা, আপনার বাড়ির এআই ক্যামেরা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুতর। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে আপনার স্ত্রী রিয়া শর্মা আপনার মাকে দীর্ঘ সময় জল থেকে বঞ্চিত রেখেছিলেন এবং ডিজিটাল লক ব্যবহার করে বাড়ির ভেতরে আটকে রেখেছিলেন। আমাদের কাছে প্রমাণ রয়েছে যে ফ্রিজ এবং মূল দরজা দুটোই ইচ্ছাকৃতভাবে লক করা ছিল। আপনি কি এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারবেন? অমিত অপরাধভোগে ভেঙে পড়া গলায় বলল, হ্যাঁ, আমি সব কিছু স্বীকার করছি। আমি অন্ধ হয়েছিলাম। সবটাই সত্যি। আমার মায়ের এই অবস্থার জন্য রিয়াই দায়ী। এরপরই সে সঙ্গে সঙ্গে রিয়ার নাম্বারে ফোন করল। সেই সময় রিয়ার গোয়ায় একটি বিচ পার্টিতে মেতেছিল। অনিচ্ছা সত্ত্বেও ফোনটি রিসিভ করে সে উদাসীন ভঙ্গিতে বলল, হ্যাঁ ডার্লিং, কি হয়েছে? আমাকে এখন বিরক্ত করো না। মা কি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করেনি? অমিত নিজের রাগ সংযত রেখে ঠান্ডা কিন্তু কঠোর কণ্ঠে বলল, রিয়া, তোমার খেলা শেষ। গার্জিয়ান প্রো 360 সব কিছু রেকর্ড করেছে। ফ্রিজে তালা লাগানো, মাকে জল থেকে বঞ্চিত রাখা, তার অচেতন হয়ে পড়া, সব কিছুর প্রমাণ এখন পুলিশের হাতে। তুমি শুধু অত্যাচারই করনি, আমার মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। পুলিশ ইতিমধ্যেই তোমার বিরুদ্ধে মামলা শুরু করেছে। কথাগুলো শুনে রিয়া হতবম্ব হয়ে গেল। কি? না না, আমি তো শুধু ওর দেখাশোনার জন্যই ক্যামেরাটি লাগিয়েছিলাম। ওই বুড়িটা, সে কি মরে গেছে? এই কথা শুনেই অমিতের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে গর্জে উঠল, রিয়া, আমার মায়ের সম্পর্কে আর একটা অপমানজনক শব্দ তুমি বলবে না। রিয়াও ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলল, তোমার এত সাহস কি করে হলো আমার সঙ্গে এভাবে কথা বলার? সবই মিথ্যে। তুমি যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। আমার সব ডিজিটাল অ্যাক্সেস আর নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে হবে। অমিত তীব্র কণ্ঠে জবাব দিল, তোমার সব অ্যাক্সেস, সব পাসওয়ার্ড এখন পুলিশের জিম্মায়। নিজের চালাকির ফাঁদে তুমি নিজেই ধরা পড়েছ। প্রযুক্তিকে তুমি নিজের দাস ভেবেছিলে, অথচ সেই প্রযুক্তি আজ তোমার আসল মুখ সবার সামনে এনে দিয়েছে। এই বলে অমিত ফোন কেটে দিল। তারপর পুলিশ অফিসারের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, স্যার, আমার স্ত্রীর বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমি সম্পূর্ণ সহযোগিতা করব। ওদিকে তখন গোয়ায় সন্ধ্যা নেমেছে। অমিতের ফোন পাওয়ার পর রিয়া তড়িঘড়ি নিজের মোবাইল, ডিজিটাল অ্যাকাউন্ট এবং অন্যান্য ডিভাইস বন্ধ করে পালানোর চেষ্টা করল। মনে মনে ভাবল, এই বুড়ির জন্য আমি আমার বিলাসবহুল জীবন নষ্ট করতে পারি না। আমি বিদেশে পালিয়ে গিয়ে সব কিছু আবার নিয়ন্ত্রণ করব। কিন্তু প্রযুক্তির ওপর যতই তার ভরসা থাকুক, আইনের হাত ছিল তার থেকেও দ্রুত। গোয়া পুলিশ বিমানবন্দরে পৌঁছানোর আগেই তাকে আটক করল। পালানোর চেষ্টা ব্যর্থ হলো। মুহূর্তের মধ্যেই তার সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। পরে তাকে দিল্লিতেও ফিরিয়ে আনা হলো। তদন্তের স্বার্থে পুলিশ রিয়াকে নিয়ে আবার শর্মা বাড়িতে এলো। গাড়ি বাড়ির সামনে থাকতেই রিয়া চোখ পড়ল প্রধান দরজার দিকে। যে ডিজিটাল লক একসময় তার ক্ষমতার প্রতীক ছিল, সেটি এখন ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। বাড়ির সামনে আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা দাঁড়িয়ে। তাদের চোখ ছিল শুধু ঘৃণা আর তীব্র ক্ষোভ। পুলিশ ভ্যানের ভেতরে বসে রিয়ার মুখ লজ্জা আর রাগে লাল হয়ে উঠল। মনে মনে সে চিৎকার করে উঠল,
এবার সবাই আমাকে অপমান করছে, এটা আমার জীবন, আমি এ বুড়িকে কোনো দিন ক্ষমা করব না। পুলিশ তাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। রান্নাঘরে আগুনের পোড়া দাগ এখনো স্পষ্ট, ফ্রিজের তালা ভাঙা, একপাশে পড়ে রয়েছে। বাড়ির সব স্মার্ট সিস্টেম নিষ্ক্রিয়। এক সময় তার গড়ে তোলা ডিজিটাল সাম্রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই পতন রিয়া কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে গেল। এদিকে হাসপাতালে কমলা দেবীর চিকিৎসা চলছে। তার মুখে অক্সিজেন মাস্ক, অবস্থা স্থিতিশীল হলেও শরীর এখন খুব দুর্বল। অমিত তার শয্যার পাশে বসে মায়ের হাত শক্ত করে ধরে আছে। চোখ ভরে গেছে অনুশোচনার অশ্রুতে। স্ত্রীর প্রতি অন্ধবিশ্বাস আর নিজের অহংকার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। কাঁদতে কাঁদতে সে বলল, মা, আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? তুমি দুদিন ধরে তৃষ্ণায় কষ্ট পেয়েছ, আর আমি রিয়ার মিথ্যা হাসি আর সাজানো রিল বিশ্বাস করে গেছি। সেই ভিডিওগুলো আজ আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। কমলা দেবী ধীরে ধীরে বললেন, বাবা, নিজেকে দোষ দিস না। তুই অন্ধ ছিলিস না, তুই প্রতারিত হয়েছিলি। আজ তোর চোখ খুলেছে, এটাই সবচেয়ে বড় কথা। অমিত চোখের জল মুছতে মুছতে বলল, মা গো, ও আমাদের মাঝখানে প্রযুক্তির একটা অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছিল। আমি তোমার অসহায়তা বুঝতে পারিনি। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই ভেবে যে নিজের মায়ের কথার বদলে আমি অন্যের উপর বেশি বিশ্বাস করেছি। এরপর সে দৃঢ় কণ্ঠে প্রতিজ্ঞা করল, মা, আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমার প্রতি হওয়া প্রতিটি অন্যায়ের বিচার আমি শেষ পর্যন্ত দেখব, আর কেউ কোনোদিন তোমাকে বন্দি করে রাখতে পারবে না। কমলা দেবী স্নেহ ভরে ছেলের মাথায় হাত রাখলেন। অনেকদিন পর তার মুখে ফুটে উঠল স্বস্তির হাসি। আজ তিনি শুধু মুক্তিই পাননি, ফিরে পেয়েছেন নিজের সম্মানও। রিয়ার গ্রেফতারে তার শুধু জীবনই বাঁচায়নি, এই পরিবারের সত্য, ন্যায় আর মানবিকতাও আবার ফিরিয়ে এনেছে। হাসপাতালে বিছানায় ছেলের হাত ধরে তিনি মৃদু হেসে বললেন, প্রযুক্তি কখনো খারাপ নয় রে বাবা, কিন্তু যখন মানুষ সেটাকে নিষ্ঠুরতার অস্ত্র বানিয়ে ফেলে, তখন সেটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। রিয়া প্রযুক্তিকে অন্যায়ের হাতিয়ার বানাতে চেয়েছিল। শেষ পর্যন্ত সেই প্রযুক্তি তার আসল মুখ সবার সামনে তুলে ধরেছে। মায়ের কথা শুনে অমিত নীরবে হাসল। কিছুদিনের মধ্যেই কমলা দেবী হাসপাতাল থেকে ছাড়া পেলেন। অবশেষে তিনি সেই পাসওয়ার্ড, তালা আর নিয়ন্ত্রণের বন্দি জীবন থেকে মুক্তি পেলেন। আপনাদের কি মনে হয়, রিয়ার সঙ্গে যা ঘটেছে তা কি তার প্রাপ্য ছিল? বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আমাদের নতুন গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।